টাকা পেয়ে গেছো কি 30 জোড়ার? না, আমাদের কোনো টাকা দেয়নি, বলেছে বিক্রি হলে তারপরে টাকা দেবে। আসলে আমরা তো নতুন নতুন এই ব্যবসা শুরু করেছি, আর লোকেরা আমাদের ভালো মতো চেনেও না, তাই উনি বলেছেন বিক্রি হলে তারপরে টাকা দেবেন। আর মা, আমরা ওই দোকান থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম ওই দোকানে গ্রাহকরাও যাচ্ছে। তখন দেখলাম ওই দোকানদারটা আমরা যে পুতুলগুলো দিয়েছি সেগুলো গ্রাহকদের দেখাচ্ছে। তুমি বিশ্বাস করবে না, ওখানে যত কাস্টমার এসেছিল তারা ওই মূর্তি দেখে এত অবাক হয়ে গেল। মানে এটাই আশা করব যে তারা কিনে নেবে। যদি সব বিক্রি হয় তাহলে তো খুব ভালো হবে। আর দোকানদার আমাদের বলেছেন যদি সব মূর্তি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের কাল গিয়ে ওনাদের আরো অর্ডারস দিতে হবে, মানে আরো মূর্তি দিতে হবে। আর আজকের যতটা টাকা হবে উনি কালকে মিটিয়ে দেবেন। হে মা দুর্গা, সব ঠিক হয়ে যায় যেন, সব ভালো হয়ে যেন, ব্যাস। দাম কত বললে? জেঠিমা, দাম না কম করতে হয়েছে, কিন্তু জেঠিমা তুমি একদম চিন্তা করো না, কোনো লোকসান হবে না, সব ম্যানেজ করে নেব আমরা। আচ্ছা, এমনিতে আমরা কিন্তু এভাবে বসে থাকতে পারি না। এখন যদি কালকে সকালে উনি আবারও মূর্তির অর্ডার দেন আমরা তো কমপ্লিটই করতে পারবো না। বা যদি টাইমে না দিতে পারি, টাইম মতো না সাপ্লাই হয়, তাহলে তো আমাদেরই নাম বদনাম হয়ে যাবে। শুনেছি আমি কি বলছেন। তার মানে ওরা সারা রাত বসে পুতুল করবে, তাই তো? অনেক দেরি হয়ে গেছে ছোট বৌমা, তোমরা একটু কিছু খেয়ে নাও আর একটু বিশ্রাম করো, রাত্রিরের খাবারও তো বানাতে হবে। মা, আপনি একদম টেনশন করবেন না, আমরা সবাই মিলে না কাজ ভাগ করে নেব। আর রাতের খাবারের ব্যাপারে আর কি, আমি সামলে নেব। শুধু তরকারি আর রুটিই তো করতে হবে, সেসব আমি দেখে নেব। আর এরা সব তাড়াতাড়ি করে মূর্তি বানানোর কাজে লেগে পড়বে। আর মাটিও খুব ভালো করে ঠেসে মণ্ড তৈরি করতে হবে, না হলে মূর্তিতে ফাটল ধরে যাবে। তাহলে জেঠিমা তুমি মাটিটা ঠিক করে দাও, তোমার ভালো আন্দাজও আছে, আর বাকি সব কাজ আমরা করে নেব, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আর আমি বরং একটা কাজ করি, আমি উনুনটা জ্বালিয়ে দিই। আর মিতা দিদি আর দিদি ভাই তোমরা ভালো করে মাটিটা মেখে নিও। আর মা, তুমি একবার পরিমাণটা দেখে নিও ঠিক আছে কিনা, তারপর আমরা সবাই মিলে মূর্তি বানাতে বসে যাব। এত মেহনত করতে পারবে তোমরা সব? হ্যাঁ মা, এসব কি কথা বলছো তুমি? নিশ্চয়ই করতে পারবো, আমরা এতজন রয়েছি, অবশ্যই করতে পারবো। আর মা, আরেকটা কথা বলবো, একদিন না মানুষজন তোমার এই কাজের জন্য তোমার নামকে সব সময় মনে রাখবে। তুমি একটু চুপ করো তো, সব সময় খালি আমার প্রশংসা করছে, দেখো তো। না না মা, আমি মোটেই এমন কিছু করছি না। এখানে সেই কাজ কোথায়? কিন্তু মা, আমি সত্যিকারের একটা কথা বলবো, আমরা সবাই মিলে তো পুরো মার্কেটটা ঘুরে এলাম, কিন্তু কোথাও এরকম মূর্তি দেখতে পেলাম না মা। একদিন চলো সবাই মিলে কৃষ্ণনগর যাই, দেখে আসবো ওখানে কিভাবে কি কি তৈরি হয়। আর তারপর ওখান থেকে ফিরে আসার পরে তুমি আমাদের নতুন ডিজাইনের নতুন নতুন মূর্তি তৈরি করে দেবে, আমরা সেগুলো বিক্রি করে আসবো। এখন যতটা জিনিস আমাদের হাতে আছে ওটা দিয়েই আগে বানাই, ওগুলোকে বেচি, তারপরে দেখা যাবে। মা, আপনি একদম টেনশন করবেন না, সবকিছু হয়ে যাবে। আর আপনি জানেন, দোকানদারও আমরা ভীষণ ভালো পেয়েছি। যদি মূর্তিগুলো বিক্রি হয় তাহলে দেখবেন কাল আমাদের আবার ডাকবেন উনি। আর যদি বিক্রি না হয় তো? আরে না মা, এরকম হবে না, সব বিক্রি হয়ে যাবে। ওই দোকানটা খুব চলে, ওখানে সব সময় কাস্টমারের ভিড় থাকে। মা, আমাদের মূর্তিগুলো যখন কাউন্টারের ওপরে রাখা ছিল তখন দেখতে দারুণ লাগছিল। তুমি বা কি করে বুঝবে, তুমি তো ওখানে যাওইনি। তোমার মূর্তিগুলো চকচক করছিল দোকানে, আমাদের কাজ দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। যা হয়েছে ভালোই হয়েছে, এই বয়সে একটা নতুন কাজ শুরু করেছি, অপূর্ণ থেকে গেলে ভালো লাগবে না। আর বাড়িতে এতগুলো লোক আছে, তাদের পেট চালাতে হয়। এই বড় বৌমা, হ্যাঁ মা? যাও তাড়াতাড়ি গিয়ে কাজ শেষ করো, সময় একদম নষ্ট করো না। হ্যাঁ, আমি গিয়ে সব কাজ করে ফেলছি। আরে মিলি, কাল তো স্বামীর শ্রাদ্ধ না? হ্যাঁ পিসিমণি, আমি মন্দিরে গিয়ে একটু পুজো করে আসবো, বাড়িতে কিচ্ছু করব না। যা করছিস তাকে কিছু কম নাকি? বিধবার শাড়ি পরে বাজারে গিয়ে সবার সামনে বেলের লাপনা করছিস তুই। আর কি করতে বাকি রেখেছিস বলতো? ঠাকুরজি, সব মানুষকে নিজের হিসেব মতো জীবন কাটাতে হয়। যদি ও কাজ না করে, বাড়ির কাজে হাত না লাগায়, বাজার না যায়, তাহলে এই বাড়িতে ওকে বিনা পয়সায় কেউ খাওয়াতে পারবে না।
আর তুমি তো বাড়ির অবস্থা জানোই, বড় ছেলের চাকরি নেই, ছোটুর ওপরে সমস্ত দায়িত্ব এসে গেছে। কত দায়িত্ব ও নিতে পারে? তাছাড়া খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। আর ছোট, আমি তো শুনলাম টুকুনকে তুই সংসার চালানোর জন্য টাকা দিতে বারণ করে দিয়েছিস। যা টাকা ও দেবে সব যেন তোকেই দেয়, আর যদিও আমাকে টাকা দেয় তাহলে তুই ওর সঙ্গে সম্পর্ক রাখবি না। তুই চিন্তা করিস না ছোট, আমি টুকুনকে বলে দিয়েছি যে আমাকে সংসার চালানোর জন্য টাকা দেওয়ার দরকার নেই। তাছাড়া ওর ওপরে কি কম দায়িত্ব আছে? ওর ওপরে এখন নিজের মা বাবার দায়িত্ব, নিজের স্ত্রীর জন্য দায়িত্ব, আর তাছাড়া নিজের দায়িত্ব। এত টাকা ও কোথা থেকে পাবে? ওকে আমি নিজের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করিয়েছি যে আমাকে যেন সংসার চালানোর জন্য ও একটা টাকাও না দেয়। আর এই জন্য আমাকে নিজের ব্যবস্থা করতে হবে, নিজের পেট চালানোর জন্য তো মেহনত করতে হবে। আর আমাদের দায়িত্ব আমরা নিজেরাই নেব। বৌদি, তোমার যা করার তা তুমি করো না, নাম করো, টাকা কামাও, আমি কি তোমায় বারণ করেছি নাকি? কিন্তু এসব কিছু করতে গিয়ে বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে। সেনবাড়ির বউরা বাজারে ঘুরে ঘুরে মূর্তি বিক্রি করছে। আমরাও তো এই পরিবারের নাকি, সম্মান তো আমাদেরও নষ্ট হচ্ছে। কিন্তু একই ছাদের তলায় থেকে এভাবে এসব ঘটতে দিতেও তো আমরা পারি না। যদি এই বাড়িতে কেউ তোমার থেকে বড় হতো তাহলে নিশ্চয়ই প্রতিবাদ করত, কিন্তু কেউ নেই তো। তোমায় মনে করিয়ে দিচ্ছি বৌদি, মিলির কথা ছেড়েই দাও, ও তো পরের বাড়ির। কিন্তু বৌদি, তোমার এই বৌমারা আজ সারাটা দিন বাজারে ঘুরে বেরিয়েছে। আমাদের পরিবারের মান সম্মান তোমরা সবাই মিলে মাটিতে মিশিয়ে দিয়েছ। এবারের শিক্ষা দীক্ষা তো এমন ছিল না। শিক্ষা দীক্ষায় পেট ভরে যায় না পিসিমণি। আর পেটে খিদে নিয়ে শুধুমাত্র বংশের সম্মানের কথা ভাবা বেশ কঠিন পিসিমণি। যদিও তুমি কি করে এটা বুঝবে? এদিকে তোমার স্বামী চলে যাওয়ার পরে তুমি তো নিজেই মায়ের ভরসায় এখানে থাকতে চলে এসেছিলে। এখানে তো তুমি খাবার, পোশাক, মাথার ছাদ সবকিছু পেয়েছো, কখনো কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি না? আরাম করে জীবনটা কেটে গেছে তোমার। আর তোমার ছেলে, তারও তো লালন পালন এই বাড়িতেই হয়েছে, তাই না? মায়ের তত্ত্বাবধানে। এখন তোমার ছেলে এত টাকা রোজগার করে, চাকরি করে, তোমার খরচা চালায়, তাহলে তোমার আর কিসের টেনশন এত? কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু সেটা নয় পিসিমণি। রোজগার করার শুধু একজনই মানুষ রয়েছে এখানে। এখন এমন পরিস্থিতিতে আমরা সংস্কার আর বাড়ির ব্যাপারে ভেবে বাড়িতে তো বসে কাঁদতে পারি না, তাই না? আর পরিশ্রম করলে সম্মান কমে যায় না পিসিমণি? তাই জন্যই আমরা পরিশ্রম করি, বাজার যাই, নিজেদের কাজ নিজে করি, যাতে অন্যের ঘাড়ের ওপর নিজেদের বোঝা না মনে হয়। আর বাকি রইল দিদি ভাইয়ের কথা। তো দিদি ভাইয়ের বরের শ্রাদ্ধ কালকে, ও ঠিক কাজ করে নেবে। আর তাছাড়া ওর মনে ওর নিজের স্বামীকে নিয়ে অত সম্মান নেই, তাহলে তুমি আলাদা করে ওর বরের জন্য সম্মান দেখিয়ে কি পেয়ে যাচ্ছ পিসিমণি? এসব কি বাজে কথা বলছো তুমি? পিসিমণি, তুমি যেমন কথা বলেছো আমি সেরমই উত্তর দিয়েছি তোমায়। এখানে তো আমরা সবাই জানি যে দিদি ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন ওর বর কত টর্চার করেছে। তাদের মনে দিদি ভাইয়ের জন্য এতটুকুও ভালোবাসা ছিল না। তাই জন্য দিদি ভাইয়েরও তো কোনো দরকার নেই তাদের নাম জপ করার। ওই যতটুকু করছে সেটাই যথেষ্ট। আর পিসিমণি, তুমি এসব ছাড়ো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, এখন তোমার বয়স হয়েছে আর তোমার হাতে অনেক সময় আছে। যদি এতটা সময় আমার শাশুড়ি মায়ের কাছে থাকতো না, তাহলে সে ভগবানের সেবায় সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করত, বা কোথাও ভজন কীর্তন বা কৃষ্ণ কথা শুনতে চলে যেত। কিন্তু আপাতত মায়ের কাছে সেই সময়টা নেই। আর হয়তো কাল আমাদের একটা বড় অর্ডারও আসতে চলেছে মূর্তির, যার জন্য এখন আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব শেষ করে কাজে লেগে পড়তে হবে। কিন্তু তোমার কাছে তো অনেক ফাঁকা সময় রয়েছে পিসিমণি। পাশের মন্দিরে না ভজন কীর্তন চলছে, তুমি সেখানে যাচ্ছ না কেন? এখানে এভাবে সবার সঙ্গে ঝগড়া করতে নিজের সময় এত নষ্ট করছো কেন পিসিমণি? আর এই সব করলে পাপও কিন্তু বাড়ে, সেটা কি তুমি জানো না পিসিমণি? তোমার মতো মুখরা অভদ্র মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। এখন তুমি আমায় শেখাবে যে আমার কি করা উচিত আর কি না? আরে না না পিসিমণি, আমি আবার তোমাকে কি শেখাতে পারি বলো তুমি? সেটা তো তোমার ইচ্ছা। তুমি ভজন কীর্তন শুনতে যেতে চাইবে তো যাবে, না চাইলে যাবে না। ঠিক সেভাবেই তুমিও আমাদের কিছু শেখাতে এসো না।
যে আমাদের শাশুড়ি মা কিভাবে সংসার চালাবে, আমাদের বাড়ির বউরা বাজারে যাবে কি না, দিদিভাই শ্রাদ্ধ করবে না মূর্তি বেচবে, সেটা তুমি ঠিক করে দেবে না। সেটা আমার শাশুড়ি মায়ের ইচ্ছা। আর তোমার অত অধিকারও নেই যে তুমি আমাকে এত কিছু বলতে পারো। এখানে সবাই নিজের ইচ্ছা, নিজের জীবনের মালিক, তাই সবাই তোমার কথা শুনে চলবে সেটা তো সম্ভব নয় পিসিমণি। তাহলে কি দরকার, কেন শুধুমাত্র নিজের অসম্মান করানোর জন্য তুমি মুখিয়ে রয়েছো? বড়দি, চলো খাবার খেয়ে নি, খুব খিদে পেয়েছে। আর দাদা ভাই, তুমিও হাত মুখ ধুয়ে নাও, আমি ভাতটা গরম বসিয়ে দিই। হ্যাঁ, আমি আসছি। মা, তুমি খাবার খেয়েছো? তোমরা সব এত সুন্দর করে রেখে গিয়েছিলে আমার জন্য, খেয়ে নিয়েছি আমি। মা, আজ আপনাকে নিজের হাতে খাবার বেড়ে নিতে হয়েছে, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। আজকের জন্য ক্ষমা করে দেবেন। আরে এতে ক্ষমা চাওয়ার মতো কি হলো? তোমরা সবাই এত কাজ করে এলে, আর আমার 2 হাত থাকতে অন্য কারো সাহায্যের প্রয়োজন কেন হবে? কিন্তু তবুও মামিমা, আপনি যদি কারো থেকে সাহায্য চাইতেনও না, তো আমার মনে হয় না কেউ আপনাকে সাহায্য করত। দেখুন না, এরা তো নিজেরা নিজেদের খাবারটা খেয়ে নিয়েছে, আর আপনাকে জিজ্ঞাসাও করেনি আপনি কি না করেছেন এদের সবার জন্য। এটা বুঝতে পারছি না যে এরা কেউ আপনাকে নিয়ে এতটুকুও চিন্তা করেন না। চুপ কর। খুব দয়া উঠছে না? ভুলে যাস না যে আমি তোর শাশুড়ি, উনি নন। এই কথাটা মনে রাখিস তুই। কি বললেন আপনি? আপনি আমার শাশুড়ি মা। এমন কোনো কাজ করেছেন শাশুড়ি মার মতো যেটা মনে থাকবে? উল্টে আপনি আমাকে ভুলতেই বাধ্য করেছেন যে আসলে আপনি আমার শাশুড়ি মা, ইনি নন। আমি না প্রার্থনা করি মা দুর্গার কাছে যে আমাকে না জন্ম জন্মান্তরে নিজের শাশুড়ি মায়ের রূপে সব সময় যেন উনি আমার মামিমাকেই দেন। আর আপনার মুখ আমাকে যেন কখনো দেখতে না হয়। মেজদি, আমাদের না একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কল করতে পারে বালবাবু। অন্তত কম করে হলেও 70টা জোড়া তো রেডি করে রাখতেই হবে আমাদের। আরে মূর্তিগুলোকে তো ভালো করে শুকোতে হবে। যদি রোদ্দুরে না শোকানো হয় তাহলে তো ভেঙে যাবে। হ্যাঁ মা, রোদে তো আগে শোকাতেই হবে। আর কিছু মূর্তি তো আমি অলরেডি রোদে দিয়েও দিয়েছি। আর এই কটা পুতুল শুকিয়ে গেছিল, তাই পোশাক পরানোর জন্য আনলাম। আরে মা, এত কষ্ট করে অর্ডার পেয়েছি, এটা তো ছেড়েও দিতে পারি না। একটা কাজ করি বরং, সমস্ত মূর্তি না তৈরি করে ঝুড়িতে রেখে রোদে শুকোতে দেবো, একসঙ্গে শুকোতেও থাকবে। জানো তো, গ্রামেতে আমরা মূর্তিগুলো নিজেদের বাড়ির উঠোনে শুকোতাম। গ্রামেতে যখন মূর্তি বানাতাম চড়া রোদ্দুরে আমরা রেখে শুকোতাম, উঠোনেই আমরা রেখে শুকোতাম। আর অনেক মূর্তি আমরা বানাতামও না। আর এই পাড়ার বাচ্চারা যখন আবদার করতো তখন 2-4টে মূর্তি বানিয়ে ওদের দিয়ে দিতাম। আর ওই স্কুলে যখন ওই প্রদর্শনী হতো ওখানে নিয়ে যেত। আরে অর্ধেক মূর্তি তো বাচ্চারা এমনিই তুলে নিয়ে যেত। মা, আমার মন বলছে যে আমাদের এই ব্যবসা না অনেক দূর যাবে। আমাদের এই জায়গাটাও কম হয়ে যাবে। আমাদের নতুন জায়গা নিতে হবে ভাড়াতে। আরে এখন থেকে কত স্বপ্ন দেখিস না, প্রথমে একটু পরিশ্রম কর আর একটু ধৈর্যও ধর। আরে তোমরা এভাবে প্রতিদিন সকাল সকাল বাড়ি নোংরা করবে আর আমাদের পরিষ্কার করতে হবে? এভাবে তো চলতে পারে না। এই বাড়িতে আমরাও থাকি, আর এই দালানের ওপর আমাদেরও অধিকার আছে। হ্যাঁ, হয়তো আমার নেই, কিন্তু আমার দাদার তো আছে। আর দাদা পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা এভাবে জায়গাটা নোংরা করতে পারো না। কথাটা কানে ঢুকেছে? তুমি কি চাইছো আমরা সবাই বাড়ির বাইরে গিয়ে কাজ করি, আর নয়তো ছাতে কড়া রোদ্দুরে বসে কাজ করি? বৌদি, আমরা আমাদের বাড়িটাকে এইভাবে ব্যবসা করার জন্য কোনোদিন ব্যবহার করিনি।
আর তোমরা সবাই মিলে এভাবে মাটির মূর্তির ফ্যাক্টরি করবে, এইভাবে মাটি নিয়ে আসবে, আগুন জ্বালাবে, ঘর নোংরা করবে, এসব তো বাড়ির মধ্যে করতে দেওয়া যায় না, তাই না? এই যে ছোটু, ভালোর জন্য বলছি বাবা, তোর মাকে একটু বোঝা। এই বাড়িটা আমার ঠাকুরপো, আর এই বাড়িতে না কারোর অংশ নেই। তোমার বড় দাদা এই বাড়িতে খালি থাকার অধিকার দিয়েছে, তার মানে এই নয় যে এই বাড়িটায় খালি তোমার কথা চলবে। বৌদি, থাকার অধিকারটা তো আছে, তার মানে হলো এ বাড়ির অর্ধেক অংশ আমাদেরও। সেই সময় তো তুমি লেখাপড়া করার সময় দাদাকে কিছুতেই আমার নাম লিখতে দিলে না। আমি কি আমার দাদাকে চিনি না নাকি? ভালোই চিনি। এই বাড়িতে ও আমারও ভাগ রাখতো, আর দাদা যখন আমাকে সারা জীবন এখানে থাকার অধিকার দিয়েছে, তখন এই বাড়িতে আমাদের অধিকার আছে। কাজেই এইসব আমরা করতে দেব না। কাকা বাবু, কিন্তু আমরা তো এই সব কিছু পরিষ্কার ব্যাস করে ব্যাস, একদম চুপ করো, কোনো কথা বলবে না তুমি। তোমায় এখানে কেউ জ্ঞান দেবার জন্য পাঠায়নি। দুদিনের যোগী আমাদেরকেও জ্ঞান দিতে এসেছে এখানে। চারিদিক নোংরা করে রেখেছে, আবার বলছে পরিষ্কার করে দেব। আসলে কাকাবাবু, কাল আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, তো তাই পরিষ্কার করে উঠতে পারিনি। কিন্তু যখন আমরা ফিরে এসেছিলাম তখন সবকিছু সেই অবস্থাতেই ছিল। আমরা এসে নিজেরাই সবকিছু পরিষ্কার করেছিলাম। এসব কিছুতেই চলবে না এখানে। ছোটু, তুই তোর মাকে একটু বোঝা বাবা। তোমার মনে হয় যে মা আমার কথা শুনবে? কেন রে, তুই কি চাইছিস? আমরা সবাই বাড়ির বাইরে গিয়ে কাজ করি? তো ছোট, আমরা এইসব কোথায় করব? যদি কাজই করতে হয় তো ঠিক আছে, এই জায়গাটাকে ত্রিপল দিয়ে ঘিরে দেব। কাকা, আমরা প্রত্যেকদিন সব পরিষ্কার করে দেব, একদম চিন্তা করো না। আজ তোর স্বামী শ্রাদ্ধ করে এসেছিস না সকালে? বাড়িতেও তো কিছু করতে পারতিস, যজ্ঞ করাতে পারতিস, ব্রাহ্মণদের খাওয়াতে পারতিস। তুই তো এখানে এসে বসে পড়েছিস। বেচারার আত্মা শান্তি পাবে তো? ও যেদিন থেকে এসেছে এই বাড়িতে যেন অশান্তি শুরু হয়ে গেছে। দেখছো তো দাদা, শ্রাদ্ধ শান্তি করার পর সোজা এসে কাজ করতে বসে পড়েছে। আমি কাজ করছি, তাতে তোমার এত সমস্যা কেন হচ্ছে পিসিমণি? ঘরের নিয়ম কানুন সব জলাঞ্জলি দিচ্ছিস তো, তাই কথাটা বলছি। আমি স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতেই হবে। এবার থেকে কি তোমার কথা শুনে আমাদের চলতে হবে? বৌদি, তুমি ওর কথা না মানতে পারো, কিন্তু আমার কথা তোমাকে মানতেই হবে। আচ্ছা কাকা, তুমি এত কেন রেগে যাচ্ছ? যখনই আমাদের বিজনেসটা বাড়বে আর বেশি প্রফিট হবে, আমরা তখন এই কাজগুলো অন্য জায়গাতে গিয়ে করব। আপাতত এরকম পরিস্থিতিতে নিজের বাড়ি থাকতে আমরা অন্য কাউকে ভাড়া কেন দিতে যাব? তুমি তো ভালো করেই জানো যে আমাদের ঠিক কি অবস্থা। এরকম পরিস্থিতিতে ভাড়া কোথা থেকে দেব? আরে সে ব্যাপারে আমরা কেন মাথা খারাপ করব ভাই? আর এই সব যে হচ্ছে না, সে সব এই একটা মেয়ের কারণে, এই মেয়েটার কারণে, ছোটুর এই বউটার জন্য। ছোটু, তোর বউয়ের ওপর কোনো কন্ট্রোল নেই, বলতে বাধ্য হচ্ছে। কাকা, কন্ট্রোল কি করে থাকবে বলো? কেউ তো আমার কোনো কথাই শোনে না। আর এমনিতেও তুমি তো অনেকক্ষণ ধরেই বলছো, কেউ শুনছে তোমার কথা? আর সব ভুল অহনার নয়, বাকি বউরাও তো রয়েছে, ওরাও তো কারো কথা শুনছে না। আরে বাবা, কার অসৎসঙ্গে এগুলো হচ্ছে সেটাও তো ভেবে দেখ ছোটু। ওর আদরের বউটাই তো আসল নাটের গুরু। তোমাদের যা করার তোমরা করো, আমি তোমাদেরকে কিছুই বলবো না। তার মানে তুইও ওদের কথা শুনে চলছিস, যেখানে আমাদের কাজ করাটা ঠিক দেখায় না? বলতে তো হবেই মা, আর কোনো অপশনই নেই আমার কাছে। আমরা সবাই একসঙ্গে একই বাড়িতে থাকি, আর সবাইকে ভালো রাখার দায়িত্ব তো আমাদেরই। এখন আমাদের বাড়ি তো এর আগে এত নোংরা থাকতো না, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সবারই। তুমি যদি এভাবে আগুন জ্বালাও, মাটি ছড়িয়ে রাখো, নোংরা করে রাখো, চারিদিকে নোংরা ছড়িয়ে রয়েছে, এটা কি করে চলতে পারে? আমাদের তো মানতেই হবে যে আমাদের সঙ্গে আরো লোকজন থাকে, তাদের এগুলো পছন্দ নাই হতে পারে। তুই তো ওই দিনে ঠিক করে নিয়েছিলিস যে কারোর দায়িত্ব তুই নিবি না। তাহলে আমাদের পেট চালানোর জন্য তো কিছু না কিছু আমাদের করতেই হবে, নিজেদের দায়িত্ব তো নিতেই হবে, না হলে সবার পেট চলবে কি করে? তুমি একে একটা কথা বলো, তুমি মেজো বৌদিকে কেন আটকে রেখেছো? তুমি ওনাকে পল্টুদার কাছে যেতে দাও, ব্যাস এতটুকুই তো ব্যাপার, আর কোনো সমস্যা হবে না। আমার খরচা দেবার কারোর কোনো দরকার নেই।
রইল কথা সংসার খরচের, তুমি আমাকে একটা কথা বলো, তুমি মেজ বৌদিকে এখানে এভাবে আটকে রেখেছো কেন? তুমি ওনাকে পল্টুদার কাছে যেতে দাও না, আর মিতা বৌদি টুকুনদার কাছে চলে যাবে, তাহলে বাড়িতে আর কটা লোক থাকবে? আর রইল কথা অমর দাদার, ও তো কিছু না কিছু একটা করেই নেবে আমি জানি। অমর দাদা আর আমি দুজন মিলে বাড়ি সামনেই নেব, শুধু এইটুকুই তো ব্যাপার, কোনো সমস্যা হবে না আর। কি বলে ঠাকুরপো তুমি? আমার খরচা দেবার কারোর কোনো দরকার নেই। আর তাই তো আমি কাজ করছি, কাজ তো করতেই হবে। আর আমি তো আমার স্বামীর সঙ্গে যে কোনো সময় চলে যেতে পারি অর্জুন ঠাকুরপো। কিন্তু এখন অহনার এই লড়াইয়ে আর জেঠিমার এই লড়াইয়ে ওদেরকে একা ছেড়ে দিয়ে আমি কোথাও যাব না। প্রথমে এই লড়াইটা আমি লড়বো, জিতবো, তারপরে আমাকে যেখানে যেতে হবে চলে যাব। তিরিশটা জোড়ার 160 টাকা হিসেবে হলে দাঁড়াচ্ছে 4,800 টাকা। কি আজে বাজে জিনিস দিচ্ছেন আপনারা? হ্যাঁ, লজ্জা করে না মানুষকে ঠকাতে? আমি কেন সহ্য করবো আমার ব্যবসায় লস হয়? 5,000 টাকা চাই আমার। এবার তুমি বলো, আমি আর কি বলবো, কি বা বলতে পারি আমি? তোমায় কি কেউ কিছু বলেছে বলার জন্য? তুমি তো বলেই দিয়েছো তুমি আমাদের খরচা দেবে না, তো আমরা কি তোমায় জোর করেছি? না তো, তাই আমরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নিচ্ছি এখন। 1 মিনিট, আমার একটা ফোন এসেছে। কিছু নতুন কাজ করতে শুরু করলে যদি বাধা আসে তাহলে কাজ করাটা সমস্যার হয়। হ্যালো, হ্যাঁ নমস্কার পালবাবু। হ্যাঁ বলুন, আজকেই যেতে হবে? আচ্ছা, ওই মাটির পুতুলগুলো কি নিয়ে যেতে হবে? না না